নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা এবং মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা নামে দুটি নতুন যোজনার ঘোষণা স্বামী বিবেকানন্দ ময়দানে সমাবেশ জানালো বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। জনগণের স্বার্থে কাজ করছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সরকার, তাই বারবার আশীর্বাদ করছেন মানুষ বলেও এদিন উল্লেখ করেন জেপি নাড্ডা। সরকারের 2 বছরের পূর্তিতে দুটি নতুন যোজনার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রবিবার স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত সমাবেশে এই দুটি যোজনার ঘোষণা দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনায় প্রত্যেক বিপিএল পরিবারে জন্ম নেওয়া কন্যা শিশুর জন্য 50,000 টাকার বন্ড করবে সরকার। 18 বছর পূর্ণ হলে মোট 10 লক্ষ টাকা পাবে সেই শিশুকন্যা। অপরদিকে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় টিবিএসসি, সিবিএসই বা আইসিএসসির বোর্ড পরীক্ষায় প্রথম 140 জন ছাত্রীকে দেওয়া হবে স্কুটি। 2 स्कीमों की घोषणा जरूर करूंगा और वो मुख्यमंत्री मानिक शाह जी ने बड़े अच्छे से रची है। मैं मानिक शाह जी को उसके लिए बधाई देना चाहता हूं। एक है मुख्यमंत्री बालिका समृद्धि योजना। इस मुख्यमंत्री बालिका समृद्धि योजना के तहत त्रिपुरा के हर बीपीएल परिवार में जो बिटिया पैदा होगी, जो लक्ष्मी पैदा होगी, उसके नाम पर मानिक शाह की सरकार 50,000 रुपए का बॉन्ड भरेगी और यह पैसा जब 18 साल की बहन होगी तो वो बॉन्ड उसको मिल जाएगा। वह बॉन्ड 10 लाख रुपए का होगा जो उसके काम आने वाला है। उसी तरीके से मुख्यमंत्री कन्या आत्मनिर्भर योजना, इसकी भी मानिक शाह जी ने रचना की है, मैं घोषणा कर रहा हूं। अभी त्रिपुरा बोर्ड को हम लोगों ने तय किया था कि जो 100 बच्चियां होंगी, जो पहले 100 नंबर लेंगी, 100 टॉप की बच्चियां होंगी, उनको हम स्कूटी देंगे। अब हमने इसमें त्रिपुरा बोर्ड, एजुकेशन बोर्ड, साथ में सीबीएसई और साथ में आईएससी, इन सब के बच्चों को मिलाकर के पहले 140 बच्चों को हम स्कूटी देंगे और यह मुख्यमंत्री कन्या आत्मनिर्भर योजना के तहत जानी जाएगी। জনগণের সরকার হওয়ার কারণে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নেতৃত্বাধীন সরকারকে বারবার আশীর্বাদ করছেন সাধারণ মানুষ বলেও এদিন জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। हमारे मानिक शाह जी के नेतृत्व में त्रिपुरा की जनता बारंबार आशीर्वाद क्यों दे रही है? ये इसलिए दे रही है क्योंकि हम जनता के सेवक हैं, जनता की चिंता करते हैं, जनता की भलाई के लिए सोचते हैं और जनता की दिन रात सेवा करने में एकजुट हो जाते हैं। जमीनी स्तर पर, ग्रास रूट लेवल पर हम लास्ट माइल डिलीवरी देते हैं, लास्ट माइल डिलीवरी। রাজ্যে সামগ্রিক বিকাশই বর্তমান সরকারের সর্বাধিক অগ্রাধিকারের ক্ষেত্র। রাজ্যে সর্বত্র উন্নয়নের কাজ ধারাবাহিকভাবে চলছে। জাতি, জনজাতি, মহিলা, শিশু, প্রবীণ ব্যক্তিদের কল্যাণে এই সরকার অঙ্গীকারবদ্ধ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে রাজ্যের উন্নয়নে কাজ করে চলছে বর্তমান রাজ্য সরকার বলে এদিনের সমাবেশে জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বামফ্রন্টের সময়কালে মোট 2 জন সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত শীঘ্রই শেষ করবে বলে রবিবার স্বামী বিবেকানন্দ ময়দানের জনসভায় আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে স্বচ্ছতার সাথে পরিচালনা করা হচ্ছে সরকার বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 2017 সালে ত্রিপুরার 2 সাংবাদিক শান্তনু ভৌমিক এবং সুদীপ দত্ত ভৌমিক হত্যা মামলার বিচার প্রক্রিয়া অচিরেই সম্পন্ন করবে সিবিআই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিজেপি নেতৃত্বাধীন সরকারের বর্ষপূর্তি উপলক্ষে রবিবার স্বামী বিবেকানন্দ ময়দানের জনসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিগত সরকারের আমলে বিভিন্ন অপরাধমূলক ঘটনাগুলি এখনো মানুষের স্মরণে রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 2 সাংবাদিক বন্ধুকে উনাদের সময়ে হত্যা করা হয়েছিল, এখনো বিচার চলছে।
আমি নিশ্চিত যে আগামী দিন যারা এই সংগঠিত যে খুন করেছে তার বিচার নিশ্চয়ই হবে। সিবিআই কাজ করছে, আমি আশা করছি সেটা খুব শিগগিরই তাদের যারা এই খুনের সাথে যুক্ত ছিল তাদেরকে পুলিশ ধরবে। আমি উনাদের সমস্ত সময়ে সমস্ত বিচার উনারা পাননি। ত্রিপুরা হত্যালীলা বহু সংগঠিত করেছিল, সেটা সবার জানা। অগ্নিসংযোগ, দর্শন, কোনো বিচার তৎকালীন সময়ে আমরা পাইনি। উনাদের সময় 80 দাঙ্গা আমাদের সংগঠিত হয়েছিল, আমরা সবাই জানি। এখনো আমাদের চিন্তায় এখনো তরতাজা এই ঘটনা আমাদের কাছে আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে রাজ্যে স্বচ্ছতার সাথে সরকার পরিচালনা করা হচ্ছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কোর্টে চ্যালেঞ্জ হতো, এখন পর্যন্ত এই ত্রিপুরা সরকার যেভাবে স্বচ্ছতার সাথে কাজ চালাচ্ছে, স্বচ্ছতার সাথে চাকরি দিচ্ছে, একটাও কেস আপনি দেখাতে পারবেন না যেটা চ্যালেঞ্জ হয়েছে কোর্টে। বন্ধুগণ, আমরা স্বচ্ছতার সাথে আমরা থাকতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী যে স্বচ্ছতার সাথে আমাদের ভারতের সরকারকে উনি চালাচ্ছেন, সেই দিশায় আমরা ত্রিপুরা সরকার আমরা সেইভাবে। বর্তমান সরকারের গত 2 বছরের সফলতার জন্য সকল স্তরের জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক ও সাধারণ জনগণকে অভিনন্দিত করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সাস্টেনেবল ডেভেলপমেন্টের ক্ষেত্রে ত্রিপুরা ফ্রন্ট রানার স্টেট হিসেবে এগিয়ে যাচ্ছে ত্রিপুরা। নতুন 22টি প্রকল্প ও 30টি জনমুখী নীতি প্রণয়ন ও সংশোধন করা হয়েছে বর্তমান সরকারের সময়ে। প্রধানমন্ত্রী আবাস যোজনা, পিএম কিষাণ সম্মান নিধি, পিএম উজ্জ্বলা যোজনা, আয়ুষ্মান ভারতের মতো কেন্দ্রীয় ফ্ল্যাগশিপ কর্মসূচিগুলির সঠিক ও সফল বাস্তবায়নে রাজ্যের অনগ্রসর অঞ্চলগুলিতে হয়েছে অগ্রগতি, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সদ্য সমাপ্ত ইনভেস্টার্স মিটে 787 জন বিনিয়োগকারীর সঙ্গে মৌ স্বাক্ষরিত হয়েছে প্রায় 3,700 কোটি টাকার। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় উপকৃত হয়েছেন 4,30,000 মানুষ। তাছাড়া মহিলাদের জন্য সরকারি চাকুরিতে 33%, সরকারি স্টল বিতরণে 50% সংরক্ষণ, হোস্টেল নির্মাণ, পিঙ্ক টয়লেট নির্মাণ, উজ্জ্বলা যোজনায় 3,12,000 গ্যাসের সংযোগ, প্রায় 12 লক্ষ নবম শ্রেণীতে পাঠরত ছাত্রীদের বাইসাইকেল বিতরণ করা হয়েছে এই সরকারের সময়ে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে বর্তমান সরকার রাজ্যে যে সকল প্রকল্প বাস্তবায়িত করেছে এর মধ্যে উল্লেখযোগ্য হল মুখ্যমন্ত্রীর নগর উন্নয়ন প্রকল্প, মুখ্যমন্ত্রীর ক্রীড়া উন্নয়ন প্রকল্প, মুখ্যমন্ত্রীর স্টেট ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম, মুখ্যমন্ত্রীর প্রতিভাশালী পুরস্কার, মুখ্যমন্ত্রীর প্রাণী সম্পদ বিকাশ যোজনা, মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা, মুখ্যমন্ত্রীর সামাজিক সহায়তা প্রকল্প বলে স্বামী বিবেকানন্দ ময়দানের সমাবেশে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 2023 সালের 8ই মার্চ শপথ গ্রহণ করার পর দ্বিতীয় বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে সাফল্যের সঙ্গে 2 বছর অতিক্রম করলেন ডক্টর মানিক সাহা। তার কার্যকালে 2 বছরের সময়ের উল্লেখযোগ্য ক্ষেত্রগুলি তুলে ধরা হচ্ছে এবারের প্রতিবেদনে। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সুযোগ্য নেতৃত্বে দ্রুত বিকাশের দিশায় এগিয়ে চলেছে ত্রিপুরা রাজ্য বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দ্বিতীয় বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে রাজ্যবাসীর প্রাপ্তি নিয়ে জোরালো হচ্ছে প্রচার। বহুমুখী প্রকল্প বাস্তবায়নই শুধু নয়, জনকল্যাণে অন্যতম প্রয়াস চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, যার সুফল পাচ্ছে ত্রিপুরাবাসী। একটি সরকারি ডেন্টাল কলেজই শুধু নয়, একটি নার্সিং কলেজ, 6টি জাতীয় সড়ক, উন্নত রেল, বিমান যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ সব ক্ষেত্রে ত্রিপুরার প্রাপ্তি রাজ্যে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নেতৃত্বাধীন সরকারের সাফল্যের খতিয়ান উঠে এসেছে প্রামাণ্য দলিল হিসেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিক নির্দেশনায় সরকার পরিচালনা করছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, যার সুযোগ্য নেতৃত্বে দ্রুত বিকাশের দিশায় এগিয়ে চলেছে ত্রিপুরা বলে মনে করেন তথ্যবিজ্ঞ মহল। 2023 সাল থেকে বিকশিত ত্রিপুরা গড়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। গত 2 বছরে রাজ্যে মোট 22টি নতুন প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পিএম গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে 6.08 লক্ষ পরিবারকে 3.08 লক্ষ মেট্রিক টন রেশন বিতরণ করা হয়েছে বিনামূল্যে। প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে 1,83,461 দরিদ্র পরিবারকে প্রদান করা হয়েছে পাকা ঘর। জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে 1,81,177 বাড়িতে নলের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে বিশুদ্ধ পানীয় জল। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে 2,39,875 কৃষককে সরাসরি আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে 287.16 কোটি টাকা।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে ৮১,৩৪৪ পরিবারকে বিনামূল্যে দেওয়া হয়েছে এলপিজি সংযোগ। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার শাসনকালে সিএম জয় স্বাস্থ্য পরিষেবা এক অন্যতম উদ্যোগ বলে জানিয়েছেন সুবিধাভোগীরা। যারা পিএম জয়ের আওতার বাইরে ছিল তারা এই সুবিধা পেয়েছেন সিএম জয়ে। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ও মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় নিবন্ধীকৃত হয়েছেন 20.56 লক্ষ লাভার্থী, যার মধ্যে এ পর্যন্ত স্বাস্থ্য বীমা সুরক্ষা প্রদান করা হয়েছে 4.30 লক্ষ লাভার্থীকে। এই সরকারের শাসনকালে ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে সরাসরি ক্রয় করা হয়েছে 53,908 মেট্রিক টন ধান। শৌচালয় নির্মাণ করা হয়েছে 42,512টি বাড়িতে। পাশাপাশি 42,393 বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে বিদ্যুৎ পরিষেবা। দীনদয়াল অন্তোদয় যোজনা জাতীয় জীবিকা মিশনে 1,19,986 জন মহিলাকে নিয়ে 9,066টি স্ব-সহায়ক দল গঠনের মাধ্যমে স্বরোজগারী করে তোলা হয়েছে তাঁদের, যেখানে 2018 থেকে এ পর্যন্ত 53,623টি স্ব-সহায়ক দলে যুক্ত করা হয়েছে 4.84 লক্ষ জনকে। নাগরিকদের সমস্যা সমাধানে 2023 সালের 12 এপ্রিল মুখ্যমন্ত্রী সমবেশু কর্মসূচির সূচনা করেন ডাক্তার মানিক সাহা। যোগাযোগের ক্ষেত্রে আমূল পরিবর্তনের ক্ষেত্রে নতুন 51 কিলোমিটার অর্থাৎ 2018 থেকে এ পর্যন্ত 409 কিলোমিটার জাতীয় সড়ক নির্মাণের পাশাপাশি উন্নততর রেল পরিষেবার মাধ্যমে দেশের বিভিন্ন রাজ্যের সাথে যোগাযোগ স্থাপন, মহারাজা বীর বিক্রম বিমানবন্দরের উন্নীতকরণের মাধ্যমে বিমান চলাচল বৃদ্ধি মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সরকারের সময়কালে। স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে 5,972টি সরকারি চাকুরিতে নিয়মিত পদে নিযুক্তি করা হয়েছে গত 2 বছরে। তাছাড়া এবছর আরও 8,252টি বিভিন্ন পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নেতৃত্বাধীন সরকার। শিল্পক্ষেত্রকে উৎসাহিত করতেও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নতুন শিল্পনীতি চালু করা হয়। প্রণয়ন করা হয় নতুন স্টার্ট আপ নীতি 2024। গুণগত শিক্ষার বিকাশে বাস্তবায়ন করা হয় জাতীয় শিক্ষানীতি। মহিলাদের শিক্ষার বিকাশে কলেজ ছাত্রীদের বিনামূল্যে স্কুটি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ডাক্তার মানিক সাহা নেতৃত্বাধীন সরকার। রাজ্যের পর্যটন কেন্দ্রগুলোর সমূহ উন্নতি সাধনের ফলে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে পর্যটকদের সংখ্যা। তপশিলি জনজাতি, তপশিলি জাতি, ওবিসি ও সংখ্যালঘুদের আর্থসামাজিক উন্নয়নে রূপায়ণ করা হয়েছে বিভিন্ন প্রকল্প ও পরিষেবা। ছাত্রছাত্রীদের কল্যাণে প্রদেয় স্কলারশিপ অর্থমূল্যে বৃদ্ধি করা হয়েছে দ্বিগুণেরও বেশি। পুনর্বাসিত ব্রু পরিবারকে গৃহ নির্মাণ, কর্মসংস্থান, বিনামূল্যে রেশন সহ সমস্ত ধরনের পরিষেবা প্রদান করা হয় এই সরকারের সময়ে। রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেও অভূতপূর্ব সাফল্য পাওয়া গেছে। নেশামুক্তি অভিযানে আরোপ করা হয়েছে বিশেষ গুরুত্ব। 2023-24 অর্থবর্ষে মাথাপিছু গড় আয় ছিল 1,77,723 টাকা, যা 2018-19 অর্থবর্ষে ছিল 1,13,016 টাকা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রবিবার উদয়পুরের মাতাবাড়িতে ত্রিপুরেশ্বরী মন্দির পরিদর্শনে যান বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। এদিন ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেন সস্ত্রীক জেপি নাড্ডা। উদয়পুরের মাতাবাড়ি পরিদর্শনকালে জেপি নাড্ডার সঙ্গে ছিলেন সস্ত্রীক মুখ্যমন্ত্রী ড মানিক সাহা। স্বামী বিবেকানন্দ ময়দানের জনসভা শেষ করে সরাসরি উদয়পুরে ত্রিপুরেশ্বরী মন্দিরে চলে যান বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার এই সফরকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করে গোমতী জেলা প্রশাসন। নির্বাচনের পূর্বে দেওয়া প্রতিশ্রুতিগুলি পূরণ করেনি বিজেপি সরকার। এক্ষেত্রে প্রতিশ্রুতির খেলাপ করেছে বিজেপি। বছরে 50,000 চাকুরি, বেকারদের কর্মসংস্থান, কর্মচারীদের সপ্তম বেতন কমিশন কোনো প্রতিশ্রুতি রক্ষা করেনি বিজেপি। রেগায় 340 টাকা মজুরি সহ 200 কর্মদিবস এখনো অধরা। সচিবালয় থেকে গ্রাম পঞ্চায়েত পর্যন্ত 6% থেকে 12% কমিশন ছাড়া হয় না কোনো কাজে। বিজেপি সরকারের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত জনসমাবেশের সমালোচনা করতে গিয়ে এই অভিযোগ করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। রবিবার সাংবাদিক সম্মেলন করে সরকারের বিরুদ্ধে তোপ দাগে প্রদেশ কংগ্রেস। এক্ষেত্রে আগামী মঙ্গলবার থেকে গোটা রাজ্য জুড়ে আন্দোলন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস।
প্রতিশ্রুতির খেলা 14 সাল থেকে একটার পর একটা করে আসছে, অভ্যাসে পরিণত করেছে। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষিত অধ্যাপক ডাক্তার মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি খেলা একটা বলা যায় একটা সাধারণ বিষয় হিসেবে তুলে ধরেছে। এগুলোর কিছু হয় না, সরকারি ক্ষেত্রে দাঁড়িয়ে বিধানসভায় দাঁড়িয়ে সেখানে মিথ্যা তথ্য পরিবেশন করার পর প্রতিশ্রুতির খেলাপ করে যাচ্ছে। এই সমস্ত কিছুর বিরুদ্ধে আমরা জনমত গড়ে তুলতে আমরা আগামী পরশু আমরা রাজ্যব্যাপী যে কর্মসূচি দিচ্ছি, এর মধ্য দিয়ে নূতন পর্যায়ে আমরা এই রাজ্যের জনগণের দাবি অনেক প্রতিশ্রুতি ছিল, অনেক বড় বিষয় ছিল, এগুলি উল্লেখ করে আপনাদের আজকে ওই ভারত নিউজিল্যান্ডের খেলাও চলছে, সময় নষ্ট করবো না। আমি শুধু বলবো যে এই যে জরুরি বিষয়গুলি আছে সেই বিষয়গুলি নিয়ে আমরা যে নূতন ধারা নূতন পথে আন্দোলন আমরা শুরু করতে যাচ্ছি। দুষ্কৃতীদের বোমা নিক্ষেপ এবং অগ্নিসংযোগে পুড়ে ছাই হয়ে গেল ঘর এবং আনুষঙ্গিক জিনিসপত্র। ঘটনা বড়জলা এলাকার কাজল সেনগুপ্তের বাড়িতে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় 20 লাখ টাকা বলে জানিয়েছেন তিনি। ইতিপূর্বে তার বাড়ির কাছের রাবার বাগানেও আগুন লাগানো হয় বলে জানিয়েছেন তিনি। বিরোধী দলের সমর্থক হওয়ায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই অগ্নিসংযোগ বলে অভিযোগ করেছেন কাজল সেনগুপ্ত এবং তার পরিবার। ভোটারদের আকৃষ্ট করার জন্য বিনামূল্যের উপহার বন্ধ করার সিদ্ধান্ত নিল ভারতীয় জনতা পার্টি। 2026 সালে অনুষ্ঠিত হতে চলা আসাম বিধানসভা নির্বাচনে এই সিদ্ধান্ত কার্যকর করবে বিজেপি। নির্বাচনের সময় ভোটারদের আকৃষ্ট করার জন্য ঘোষিত বিনামূল্যের উপহার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় জনতা পার্টি। বিনামূল্যের পরিবর্তে ক্ষেত্রে একটি বিকল্প মডেল প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় জনতা পার্টি। এতে অ্যাকাউন্টে সরাসরি নগদ স্থানান্তর বা অন্যান্য ছাড়ের পরিবর্তে কার্যকারিতা বৃদ্ধির জন্য এবং রাজ্যের জিডিপিকে গতিশীল করবে এমন আইটেমগুলির জন্য আর্থিক সহায়তা ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় জনতা পার্টি। 2026 সালে অনুষ্ঠিত হতে যাওয়া আসাম বিধানসভা নির্বাচনেই নতুন এই সিদ্ধান্ত কার্যকর করবে বিজেপি। এই ব্যবস্থা শুধুমাত্র সেই সব রাজ্যে বাস্তবায়ন করা হবে যেখানে ক্ষমতায় আছে দল। এছাড়া প্রধান বিরোধী দলের ভূমিকায়, অর্থাৎ যেখানে একাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে দল, সেখানেও এই সিদ্ধান্ত কার্যকর করবে পার্টি। যেখানে দল ইতিমধ্যে বিনামূল্যের ঘোষণা বা প্রতিশ্রুতি দিয়েছে সেখানে তা অব্যাহত থাকবে। তবে পরবর্তী নির্বাচনে সেখানেও নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়িত করবে ভারতীয় জনতা পার্টি। তার মানে 2028 সালের পর বিজেপি শাসিত সমস্ত রাজ্যে কার্যকর হবে নতুন এই সিদ্ধান্ত। দিল্লি নির্বাচনের সময়ই পরবর্তী নির্বাচনে বিনামূল্যের বিকল্প মডেল গ্রহণের কৌশল তৈরির ধারণাটি সামনে রেখেছিলেন দলের শীর্ষ নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বর্তমান সভ্যতার যুগে আজও পিছিয়ে আছে রাজ্যের পাহাড়ি এলাকার জনগণ। এমনই দৃশ্য দেখা যায় গন্ডাছড়া মহকুমার অন্তর্গত ভগীরথ এডিসি ভিলেজের গিরাচন্দ্রপাড়া এলাকায়। পানীয় জলের অভাব তাদের নিত্যদিনের সঙ্গী। পানীয় জলের অভাবে বাধ্য হয়ে এলাকার নর্দমার ও ছড়ার জল পান করতে হচ্ছে তাদের। গন্ডাছড়ার ভগীরথ এডিসি ভিলেজের গিরাচন্দ্রপাড়া এলাকায় জলজীবন মিশন প্রকল্পের অধীনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে পানীয় জলের উৎস স্থাপন করা হলেও বর্তমানে এটি অকেজু হয়ে পড়ে আছে। পানীয় জলের দাবিতে একাধিকবার গন্ডাছড়া রৈস্যাবাড়ি সড়ক অবরোধ করলেও পানীয় জলের ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে দপ্তর। ডিডব্লিউএস দপ্তর থেকে সাপ্লাই পয়েন্ট বসানোর কাজ শুরু করলেও বর্তমানে অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। এলাকাবাসীর পক্ষ থেকে ডিডব্লিউএস দপ্তরের এসডিওর কাছে অভিযোগ জানালেও তিনি সে ব্যাপারে কোনো সদুত্তর দেননি, বরং নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। ডিডব্লিউএস দপ্তর থেকে গত 1.5 বছর পানীয় জলের জন্য সাপ্লাইয়ের পয়েন্ট বসানো হলেও আজ পর্যন্ত পরিশ্রুত পানীয় জল জোটেনি গ্রামবাসীদের ভাগ্যে। রাস্তাঘাট ও পানীয় জলের অভাবে গ্রামবাসীদের মরণাপন্ন অবস্থার সম্মুখীন হতে হচ্ছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। কমপ্লেন করছি, কমপ্লেন করার পরে তো তারাও তো কইতাছে আমরা কন্ট্রাক্টরের মোটামুটি অ্যাপ্লিকেশন দিচ্ছি। আমরা অ্যাপ্লিকেশন দেওয়ার পরে তো কন্ট্রাক্টরের কাজ শেষ করতেছে না। ওখানে এই যাবত ধরে আমরা এমন অবস্থা আছি, ওরা তো মনে হয় ওই গিরাচন্দ্র পাড়াতে নাই করে আরো
2-3 বছর পরে থাকতে পারবেন না, পারতো না, জল নাই, কি নাই, রাস্তাঘাট নাই, আমরা মরতাছি, সারা বছর মরতাছি আমরা এখানে। সময় ছোট্ট বিরতির সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর আবারও স্বাগত। বাল্যবিবাহের হার এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশে বলে সদ্য প্রকাশিত রিপোর্টে জানিয়েছে ইউনিসেফ। ভারতে তুলনামূলকভাবে পরিস্থিতি অনেকটা ভালো বলে জানিয়েছে ইউনিসেফ। এশিয়ার মধ্যে বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি বাংলাদেশে। সাম্প্রতিক এক রিপোর্টে এমনটাই জানিয়েছে রাষ্ট্রপুঞ্জের শাখা সংগঠন ইউনিসেফ। বিশ্বব্যাপী গত 2.5 দশকে বাল্যবিবাহের সার্বিক প্রবণতা কিছুটা কমেছে। আগে প্রতি 4 জনের মধ্যে 1 জন নাবালিকার বিয়ে হতো, এখন তা কমে দাঁড়িয়েছে প্রতি 5 জনের মধ্যে 1 জন। তবে বাংলাদেশ এখনো এদিক থেকে পিছিয়ে রয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। বাংলাদেশে বর্তমানে 20 থেকে 24 বছর বয়সী মহিলাদের মধ্যে 50% বেশি মহিলারাই বাল্য বিবাহ হয়েছে, যা এই মুহূর্তে এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি বলে রিপোর্টে উল্লেখ করেছে ইউনিসেফ। ইউনিসেফের ওই রিপোর্টে বলা হয়েছে, মহিলাদের স্বল্প বয়সে গর্ভধারণের নেপথ্যেও অন্যতম একটি কারণ বাল্য বিবাহ। এক্ষেত্রেও উঠে এসেছে বাংলাদেশের প্রসঙ্গ। বর্তমানে 20-24 বছর বয়সী মহিলাদের মধ্যে 24% মহিলাই 18 বছর বয়সের আগে সন্তান প্রসব করেছেন বাংলাদেশে। বয়স সন্ধিকালের মধ্যে গত 1 বছরে সঙ্গীর যৌন হিংসার শিকার হয়েছেন 28% মহিলা বলে উল্লেখ করা হয়েছে ইউনিসেফের রিপোর্টে। শিশুদের অধিকার নিয়ে কাজ করা ইউনিসেফের ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে ভারতের প্রসঙ্গ। রিপোর্টে বলা হয়েছে, বাল্যবিবাহ রুখতে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি অগ্রগতি দেখা দিয়েছে দক্ষিণ এশিয়ায়। গত 2.5 বছরে দক্ষিণ এশিয়ায় বাল্যবিবাহের হার 54% থেকে নেমে এসেছে 26%। এর মধ্যে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে ভারতে। এদেশে বর্তমানে জীবিত মহিলাদের মধ্যে প্রতি 3 জনের মধ্যে 1 জনের হয়েছে বাল্যবিবাহ। ভারতে বর্তমানে বাল্যবিবাহের হার 23% জানিয়েছে ইউনিসেফ। রিপোর্ট অনুসারে গত 3 দশকে বাল্যবিবাহ বন্ধ করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ভারত। তার মধ্যে 2016 সাল থেকে ভারতের 15টি রাজ্য পেয়েছে ইউনিসেফের সহায়তা। এদেশে বাল্যবিবাহ কমার নেপথ্যে নারী শিক্ষা, দারিদ্র্য দূরীকরণ, পুলিশ এবং বিচার ব্যবস্থা সহ বিভিন্ন অনুঘটকের কথা উল্লেখ রয়েছে ইউনিসেফের রিপোর্টে। বাল্যবিবাহ পুরোপুরি নির্মূল করতে আরও বেশি কার্যকর পদক্ষেপের প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করা হয়েছে ইউনিসেফের রিপোর্টে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সরকারি রাস্তা নির্মাণে অত্যন্ত নিম্নমানের কাজের অভিযোগ করেছেন এলাকাবাসী সহ খেদাবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান ও মেম্বাররা। খেদাবাড়ি থেকে সোনামুড়া যাওয়ার রাস্তা নির্মাণ কাজের দায়িত্ব নেওয়া হয়েছিল এলাকার 2 জন ঠিকাদারকে। 24 লক্ষ টাকা দিয়ে প্রায় 1 কিলোমিটার রাস্তা নির্মাণ করতে গিয়ে এতটাই নিম্নমানের কাজ করা হয়েছে যে রাস্তার কোথাও শুধু বালি আর পিচ ঢালাই করা, আবার কোথাও শুধু পাথর। প্রায় 1 সপ্তাহ আগে নির্মিত এই রাস্তা থেকে বর্তমানে পিচ ঢালাই উঠে যাচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। রাস্তা নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও দপ্তর কোনো ভূমিকা গ্রহণ করেনি এলাকাবাসীর পক্ষ থেকে, এবং খেদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান এই বিষয়ে অভিযোগ জানালে পুনরায় রাস্তা সংস্কার করে দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এ বিষয়ে খেদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান বিস্তারিত সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। এখানে রাস্তা নিয়ে আমরা এখানের অভিযোগ হয়েছে যে খেদাবাড়িতে যে কাজটা হয়েছে
তো কাজটা আমরা তারারে কইছি যে কাজটা একটু দেখার লেগে বা দেখা এটা না যে কাজটা একটু ভালোভাবে করো, ওই সাইডে 2টা ড্রেন দিলে ভালো হতো, ওই জায়গাটা একেবারে ক্রিটিক্যাল অবস্থা। কোন জায়গাটা? ওই সাইডটা। এরপরে এই জায়গাটাতে একেবারে নিম্নমানের কাজ হয়েছে, একদম কোথাও পাথর আছে বা কোথাও পাথর নাই, একদম নিকৃষ্ট মানের কাজ হয়েছে। কাজটা যদি ভালো হইতো, এটাই আমার আর্জি ছিল যে যদি কাজটা স্যারেরা প্রথম দিকে আয়া দেখতো একটু ভালো হইতো। কে পাইছে কাজটা? কাজটা শাহরুখ আর কৌশিক। কতটুকু? ভাইস চেয়ারম্যানের ভাতিজা। কতটুকু কাজ এটা? এটা আনুমানিক কিলোমিটার। পানিসাগর মোটর স্ট্যান্ড এলাকায় দীর্ঘ 7 বছর আগে নির্মিত দোকান ঘরগুলি বর্তমানে উদ্বোধনের অপেক্ষায় রয়ে গেছে। দোকান ঘরগুলি অতি সত্বর বন্টন করার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন পানিসাগর মহকুমার এলাকাবাসী। দীর্ঘ 7 বছর আগে পানিসাগর মোটর স্ট্যান্ড এলাকায় বামফ্রন্ট সরকারের তফসিলি জাতি দপ্তরের উদ্যোগে নির্মিত হয়েছিল দোকান ঘরগুলি, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এই দোকান ঘরগুলো এখনো পর্যন্ত উদ্বোধন হয়নি বা বণ্টিত হয়নি। এলাকার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য পানিসাগর মোটর স্ট্যান্ড এলাকায় নির্মিত দোকান ঘরগুলো অতি সত্বর বন্টন করার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন এলাকাবাসী। ওই পানিসাগর এলাকার জনগণের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি, এই এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে স্যাংশন করা তৎকালীন বামফ্রন্ট সরকারের সময়তে যে বরাদ্দকৃত এই ছিল, এটা চালু করবার জন্য আমরা পানিসাগর এলাকার জনগণের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি অতি সত্বর এটা চালু হোক। এখানে তফসিলি বেকার যুবক যুবতী, এমনিতেই চাকরি বাকরি কিছুই নেই, কর্মসংস্থান নেই, এখানে দোকান দিয়েও তারা তাদের পরিবার পালন করতে পারবে, এটা আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। গত 5 দিন ধরে নিখোঁজ বনকুমারী ক্ষুদিরাম রোড এলাকার অঞ্জন দাসের স্ত্রী সুজাতা দেব এবং 3 বছরের মেয়ে আকাঙ্ক্ষা দাস। এ ব্যাপারে পূর্ব মহিলা থানায় জিডি এন্ট্রি করলেও কোনো রকমের সহায়তা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন অঞ্জন দাস। রবিবারও সম্মুখীন হলেন পূর্ব আগরতলা মহিলা থানার নিষ্ক্রিয়তার। থানা কর্তৃপক্ষ এই ঘটনা নিয়ে অবহেলা করছে বলে অভিযোগ করেন অঞ্জন দাস। 5 দিন অতিক্রম হয়ে গেলেও নিখোঁজ স্ত্রী কন্যার সন্ধানে থানা কর্তৃপক্ষের কোনো ধরনের সহযোগিতা না থাকায় ক্ষোভ এবং হতাশা ব্যক্ত করেন অঞ্জন দাস। এবং এখনো পর্যন্ত আমি আমার বউ বাচ্চার কোনো হদিশ পাইতেছি না, তারা কই আছে, কি আছে, সুস্থ আছে না কি আছে তা বুঝবে না। আমি পুলিশ এটাকে বারবার দ্বারস্থ হইতেছি, তারা যদি একটু না আমার সহায়তা করে আমি কেমনে করবো, তারা আমার একটু কর্পোরেট করতে তো আমি বউ বাচ্চার পাইতাম। বুঝছে কোন থানা? এটা মহিলা থানা, পূর্ব মহিলা থানা। কি কয় থানা থেকে? থানাতে কইতেছে ডেলি আমি রোজ থানা দেখেছি, কইতেছে অক্ষণ কি এই দিয়ে না কেটে নিয়ে পাঠাইছে, দিল্লি ওরা আইসে না, আইব এই চলছে। আমি তো কোনো সহ্য পাইতেছি না, আমি কিভাবে আমি পাবো আমার বউয়ের থেকে? তারা যে আমার একটু সহযোগিতা না করছে। থানাটা এদিকে কোনো সাহায্য হইতে না, কি কয় তারা বলছে আয়ো দেউম ম্যাডাম, না দেউম করে আয়ো। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার।